আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ আছে, দেখা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ৩৯ নম্বর শ্লোক থেকে কালকে আমরা দেখলাম যে ভগবান টপিক বদলে দিয়েছেন। এতক্ষণ অর্জুনকে বোঝাবার চেষ্টা করেছেন যে দেখো, তুমি যে মরবে 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 মারবে বলছে, আত্মা মরেও না মারেও না, আত্মার স্বরূপ তো তুমি জানো না। এইটা হচ্ছে আত্মার স্বরূপ। আর তুমিও আত্মা, এই ভীষ্ম দ্রোণ এরাও আত্মা। এই করে তত্ত্বজ্ঞান দিয়েছেন। সেইটা চলেছে ১২ নম্বর শ্লোক থেকে নিয়ে ২৫ নম্বর শ্লোক অব্দি। তারপরে ২৫ নম্বর থেকে ৩৯ নম্বর শ্লোক অব্দি তার মধ্যে কিছু আত্মার মহিমা সম্বন্ধে ছিল। ওই যেখানে বলেছিলেন আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনাম, ওইসব। তারপরেই বললেন যে দেখো, ধর্মের দিক থেকেও তোমার এই যুদ্ধটা করা উচিত। জিতলে পরে তুমি এই রাজ্য ভোগ করবে, বললে পরে স্বর্গে যাবে। তোমার ভয়টা কোথায়? তোমার কষ্টটা কোথায় বলো? তুমি তো ক্ষত্রিয়, তুমি তো বীর, যুদ্ধ থেকে পালাতে পারো না। তারপরে প্র্যাকটিক্যালও বলছেন যে তুমি যদি পালাও তোমার ঘোর বদনামি হবে। যত তোমার সম্বন্ধে কি কি কথা বলবে, তুমি বেঁচে থাকতেই মরে যাবে। এরকম দুর্নাম নিয়ে কি তুমি যেতে চাও? এইভাবে 38 নম্বর শ্লোক অব্দি বিভিন্ন ভাবে বোঝালেন। তো অর্জুন কি বুঝলেন? অর্জুনের সংশয় মাত্র দুটো। এক হচ্ছে শোক আর মোহ, যেটার জন্য ভাবছেন তাহলে তো আত্মজ্ঞানই আমার উচিত নেওয়া, আত্মজ্ঞান লাভ করাই উচিত। কৃষ্ণ এটা বুঝতে পেরেছেন যে এই অজুহাতে হয়তো অর্জুন আর যুদ্ধ করবে না। বলবে আমি তাহলে ধ্যান করাই, ধ্যান করি, আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করি। আত্মা তো আমার মধ্যেও আছে, সমস্ত জায়গায় যেমন আছে আমার ভেতরেও আছে। তো আমি সেই আত্মার ধ্যান করি। আত্মা লাভ করতে পারলে তো আমি শোক মোহের থেকে দূরে চলে যাব। এইটা একটা অর্জুনের সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এদের মারলে পাপ হবে। এই দুটো সমস্যাকে একসাথে সমাধান করার জন্য বললেন দেখো, ওই শোক মোহ যে যাবে সে তো জ্ঞানেই যাবে। আর সেই জ্ঞানের কিন্তু তুমি অধিকারী হওনি। জ্ঞানের তুমি যদি অধিকারী হতে তাহলে তুমি এটাও বুঝতে যে কি বলে কোনো পাপও হবে না। তুমি যদি এটাকে তুমি আত্মা মনে করে যদি করো তাহলে তোমার মধ্যে কর্তৃত্বও থাকবে না, ভোক্তৃত্বও থাকবে না, তোমার কোনো পাপও হবে না। আর তোমার এই জ্ঞান যখন হয়নি তার মানে কি তোমাকে সেই জ্ঞান যোগ্যতা লাভ করতে হবে।
ওই জ্ঞানের অধিকারী হতে হবে। তুমি এমএ তে পড়বে কিন্তু তুমি বিএই পাস করনি, তো এমএ তে কি করে যাবে, এরকম ব্যাপারটা। কেউ যদি মনে করে যে এমএ পাস করলে প্রচুর লাভ আছে, চাকরি বাকরি খুব হবে, সে হয়তো 10 কি 12 পাস করেছে, সে কি করে এমএ তে যাবে? তো গ্রাজুয়েশন করতে হবে, তো তারপর গ্রাজুয়েশন করার পরে তারপরে এমএ টেমের কথা ভাবা যাবে। তো তোমার তো সেই যোগ্যতা নেই যে তুমি জ্ঞান লাভ করতে পারো। ভগবান ওখানে বললেন, দেখো চিত্ত শুদ্ধি যদি না হয় তাহলে জ্ঞান লাভ করার চেষ্টা করাটা মিনিংলেস। আর তোমার যদি এদিকে জ্ঞান লাভ করার উদ্দেশ্য না থাকে তাহলে কর্ম করাটা ওয়ার্থলেস। দেখুন, একটা আরেকটার পরিপূরক। বিনা কর্মযোগে জ্ঞান যোগ হবে না। আর যদি আমাদের উদ্দেশ্য না থাকে তাহলে কর্মেরও কোনো মানে হয় না। অনেক মানুষকে আপনি দেখবেন, বেশিরভাগ মানুষকে সংসারে তারা, আচ্ছা আপনার সংসারের উদ্দেশ্যটা কি? বলেই ছেলে পেলেদের মানুষ করা, তারা নিজের নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, তাহলে হয়ে গেল, আমার কাজ হয়ে গেল। দেখেছেন, এই সামান্য উদ্দেশ্য নিয়ে জীবন যাপন করছে। আচ্ছা ধরো ছেলে পেলে মানুষ হয়েও গেল, খুব মানুষ হলো, তারা সব যে যার, তাদেরও সংসার হয়ে যাবে, তাদেরও পরিবার হয়ে যাবে। তারপরে তুমি কি করবে? তারপরে তোমার কি উদ্দেশ্য থাকবে? বোকার মতন তখন এই পার্কে বসে থাকবে, ওই পার্কে বসে থাকবে, মরার আগেই তুমি মরে বসে থাকবে। কারণ জীবনে তো কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য ছিল, সংসার হয়ে গেছে, সংসারে যা কর্তব্য তা তুমি করে দিয়েছো, এখন তুমি একটা ডিসকার্টেড। বেশি বুড়ো হয়ে গেলে ইয়াং লোকরাও আর দেখে না। খুব কমই ছেলে মেয়ে আছে যে খুব বৃদ্ধ মা বাবাকেও সেই রকম সমানভাবে যত্ন করে, খুব কম। যারা করে তারা বলতে হবে খুবই ভালো। যেই তোমার হয়ে গেল, ছেলে পেলে দাঁড়িয়ে গেল, তারা নিজে নিজে সংসার করে ফেললো, এবার তুমি কি করবে? ঠাকুর এই জন্য বলছেন, সংসার কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না। সংসার, এটা খুব একটা মনে রাখার মতন কথা, সংসার কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না। উদ্দেশ্য তো একমাত্র ভগবান লাভ বা জ্ঞান লাভ, বা যা সেটাকে যেটা ইচ্ছে নাম দিন, উদ্দেশ্য তো সেইটা। বলে তাহলে আমি যে সংসার করছি, হ্যাঁ, তখন বলছে সংসার তো তুমি করবেই, কিন্তু সংসার এমন ভাবে করবে যেটা তোমাকে জ্ঞান লাভের জন্য সাহায্য করে। এই কর্ম এইগুলোই করতে হবে। এখন যা কর্ম করছেন সেই কর্মই করতে হবে, কিন্তু এতদিন করতেন সংসারের জন্য, এখন করবেন ভগবানের জন্য। এইটাই উনি ৩৯ নম্বর শ্লোকে বললেন। হ্যাঁ, এই কি বললেন শ্লোকটায়? এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাম শৃণু বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রয়াসসি। এখন তোমাকে সেই যোগ বুদ্ধি দিচ্ছি যেটা দিয়ে তুমি কর্ম করলে কর্মের কোনো বন্ধন হবে না। কর্মের বন্ধনই তো আমাদেরকে ছোট করে রেখেছে। তখন অর্জুনের হয়তো মাথায় কর্ম বলতে তো এই মনে হয় যে তখনকার দিনে কর্ম মানেই হচ্ছে এই বৈদিক সকাম কর্ম, বিভিন্ন ইচ্ছা নিয়ে বিভিন্ন রকমের যজ্ঞ করা হতো। তো কর্ম যদি রামায়ণের গল্প, রামায়ণের গল্প সেই মেঘনাথের সঙ্গে
রামের যুদ্ধ হবে। তো রামের যুদ্ধ হবে, তার আগে সে লক্ষণের সঙ্গে যুদ্ধ করবে মেঘনাদ। তো মেঘনাদ তার জন্য একদম একটা গুহায় গিয়ে, আর সেখানে গিয়ে সে এমন যজ্ঞ করা শুরু করলো যে এই যজ্ঞটা আমি যদি সম্পূর্ণ করতে পারি তাহলে কিন্তু আমি রামকে হারিয়ে দেব। বিভীষণ বলে দিল রামজিকে যে এই যে মেঘনাদ যে যজ্ঞ করছে, এই যজ্ঞ যদিও সম্পূর্ণ করে ফেলে তাহলে ও কিন্তু অজেয় হয়ে যাবে, কিছুতেই যেন যজ্ঞ পূর্ণ করতে পারে। হনুমান বলল আমি যাচ্ছি। হনুমান সে সব দল বল নিয়ে গিয়ে সে মারপিট করে যজ্ঞের আহুতির মধ্যে সব জল ফল ঢেলে নিভিয়ে দিয়ে ওর যজ্ঞ আর পুরো হতে দিল না। মেঘনাথ আর যুদ্ধ জিততে পারলেন না, মেঘনাথের বধ হলো। তো এরকমই ভাবছে, যেহেতু কর্ম মানে তো এইরকম, যদি মাঝে ছেড়ে দিই, কর্মে যদি ত্রুটি থেকে যায় তাহলে তো কর্মের ফল হবে না। এই যে কর্ম বন্ধন প্রাশ্বাসী বলছে, এই কর্মবন্ধন তো তাহলে কাটবে না। তাই জন্য ভগবান বললেন নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। বলছে নিষ্কাম কর্মযোগে ওই ভয়ও নেই। কেন নেই? কেন? তোমার ফল কামনার সঙ্গে তুমি বেঁধে নেই, তুমি কর্তব্য হিসেবে কর্ম করছো। কথা ভাবছি, আজ একটা মানুষ যদি যেখানে 10টা লোক কাজ করছে, সেই দেখে সে কাজ করতে চলে গেল, সে সেই ক্লাবের মেম্বারও নয়, কেউ তাকে হয়তো ডাকেও নি, সে দেখলো যে এরা কিছু ভালো কাজ করছে, ও গিয়ে সে ভালো কাজের মধ্যে সাহায্য করে দিল। ওর কাছে ঘন্টাখানেক সময় ছিল, ঘন্টাখানেক যদি ও কাজ করে দিয়ে চলে এলো, তাহলে কি হলো? ওর পেপারে নাম নাই বা বেরোলো, ওকে লোক বাহবা নাই বা দিল, কিন্তু মনের মধ্যে ওর একটা আনন্দ থাকবে, আমি একটা ভালো কাজের সঙ্গে কিছুক্ষণ যুক্ত ছিলাম। নিষ্কাম কর্মটা ঠিক এইরকম। ভালো কর্ম করব, ভগবানের প্রীতির জন্য কর্ম করব, দেশের জন্য কর্ম করব, দশের জন্য কর্ম করব, কিন্তু আমার নিজস্ব ইন্টারেস্ট ওর পেছনে কিচ্ছু না, কোনো ইন্টারেস্ট নেই আমার। আমার ছবিও আসুক এটাও আমি চাই না, আমাকে লোকে বাহবা দিক এটাও আমি চাই না। তা তুমি কি চাও? বলে স্বান্ত সুখায়, আমার করতে ভালো লাগে। কেন ভালো লাগে? না আমার মনে হয় এরম ভালো কাজ করলে মন ভালো থাকে, হয়ে গেল। তাই জন্য এখানে বলছেন যে যদি তুমি নিষ্কাম কর্ম করতে পারো তাতে একটা লাভ তো তোমার হবেই, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। এই যদি তুমি স্বল্প, এই নিষ্কাম কর্মরূপ ধর্ম তুমি যদি অল্প প্র্যাকটিস করো, তুমি মহান ভয় থেকে মুক্ত হয়ে যাবে। ভয় তো আমাদের নানান রকমের রয়েছে, আপনাকে বলেইছি আমি প্রথমের দিকে। একটা আমাদের ইনসিকিউরিটির ভয় আছে, অশান্তি তো আমাদের লেগেই আছে জীবনে, আনন্দ আমরা পাই না, ফুলফিলমেন্ট আমাদের জীবনে নেই, এটা তো আমাদের সাথে রয়েইছে একেবারে আমাদের চরিত্রের সাথে এটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, এই 4টে জিনিস। তা আমি যদি নিষ্কাম কর্ম করি তাহলে আমি অনেক মুক্ত হয়ে যাব এর থেকে। এই 2টো শ্লোক আমি কালকে করেছিলাম। এবার বলছেন, আজকে বলছেন একটা খুব ভালো কথা, আপনারা পড়ুন। ব্যবসায়িকা বুদ্ধি একে হ্যা কুরু নন্দন। দাঁড়ান একটু শ্লোকটা দেখে নি। व्यवसायत्मिका बुद्धि एकेह कुरु नंदन बहु शाखा यनंताश्च बुद्धयो अव्यवसायी नाम। এটা দারুণ শ্লোক একটা। এর মধ্যে 2টো শব্দ সবসময় মনে রাখবেন, একটা হচ্ছে ব্যবসায়িকা বুদ্ধি, একটা হচ্ছে অব্যবসায়িকা বুদ্ধি। ব্যবসায়িকা বুদ্ধি কাকে বলে? ফোকাসড,
ফোকাসড মাইন্ড, একে হ্যাঁ করুনন্দনা, মানে একটার পেছনে মাইন্ডের পুরো এনার্জিস গুলো সব যাচ্ছে। আর অব্যবসায়িত্বিকা বুদ্ধি মানে এই বুদ্ধিটারই যেন অনেক টুকরো হয়ে যাচ্ছে, পিস অফ মাইন্ডের জায়গায় পিসেস অফ মাইন্ড হয়ে যাচ্ছে। পিসেস অফ মাইন্ড হলে অশান্তস্য কুতঃ সুখম, এই দুটো শব্দের উপরে আজকে আমাদের কথা হবে। এই ব্যবসায়িত্বিকা বুদ্ধি কি আর তার বিপরীত অব্যবসায়িত্বিকা বুদ্ধি কি। আমাদের এখানে আজকে কুকুর খুব ডাকছে, আপনারা শুনতে পাচ্ছেন সবাই? ভীষণ কুকুর ডাকছে। হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমি আজকে সকালে ভাবলাম যে দেখি একটু গুগল সার্চ করি, গুগল সার্চ করে দেখি না ফোকাসড মাইন্ড আর আনফোকাসড মাইন্ড সম্বন্ধে কি বলেছে। অবাক হয়ে গেলাম সব পড়ে। তার আগে আমার দুটো, আমি এইসব যারা খুব অ্যাচিভার, যারা জীবনে খুব সফল হয়েছে, বড় হয়েছে, আমি ওদের জীবনীগুলো খুব ভালো করে পড়ি যে কি গুণে তারা সফল হয়েছে। বহুদিন আগে আমি একটা সচিন তেন্ডুলকরের ইন্টারভিউ দেখেছিলাম, যে যখন তুমি ব্যাট করতে যাও রিপোর্টার জিজ্ঞেস করছে যে তুমি যখন ব্যাট করতে যাও তখন সমস্ত পৃথিবীর লোক তোমার ব্যাটিং দেখার জন্য উন্মুখ হয়ে থাকে। বড় বড় লোকরা অব্দি বলেছে যখন সচিন ব্যাট করতে আসে তখন আমরা টিভি ছেড়ে যেতে পারি না, গ্যালারিতে যদি বসে আছি গ্যালারিতে চেয়ার ছেড়ে উঠতে পারি না, যতক্ষণ ও দাঁড়িয়ে আছে আমাদেরকে সব বাধ্য হয়ে বসে থাকতে হয়। সচিন ব্যাট করছে বলে, এটা তো তুমি জানোই। লক্ষ লক্ষ লোক গ্যালারিতে চিৎকার করছে একসাথে। আপনারা যারা সচিনকে খেলতে দেখেছেন তারা দেখবেন ওই 1 লক্ষ লোক স্টেডিয়ামের একসাথে সচিন সচিন যখন বলতো না, মানে কানে তালা লেগে যেত, এত মানুষের আনন্দ হতো যখন মাঠে ঢুকতো। আমি দেখেছি, আমার সেই এক্সপিরিয়েন্স আছে। সচিন সচিন এরকম করে একসাথে সব বলতো। বলে এত ক্যামেরা তোমার দিকে তাক করে আছে, এত লোক তোমাকে টিভিতে এবং দর্শক আসনে বসে তোমাকে দেখছে, আর তুমি যাচ্ছ ব্যাট করতে, তো তুমি মনকে কনসেন্ট্রেট করো কি করে? তুমি এত ডিস্ট্রাকশনের মধ্যে মনটাকে লাগাও কি করে? আর একদিন দুদিন নয়, দিনের পর দিন, বছরের পর বছর তুমি কি করে নিজেকে এত ফোকাস রাখতে পারো? সচিন বলেছিল তার উত্তরে যে আমি একদম সমস্ত পরিবেশের থেকে নিজেকে শাট অফ করে ফেলি। কত লোক আমাকে দেখছে, কত লোক আমার নাম ধরে চিৎকার করছে, আমি কিচ্ছু দেখি না। আমি একটা, আপনি দেখবেন যারা ক্রিকেট ভালোবাসেন দেখেছেন তারা দেখবেন যে বোলিং করে তার পেছনে একটা স্ক্রিন থাকে, তার পেছনে একটা দুদিকে একটা স্ক্রিন থাকে, কারণ দুদিক থেকে বোলিং হয় তো একটা বড় স্ক্রিন থাকে। সেই স্ক্রিনটা যদি না থাকতো এই ব্যাটসম্যানরা এক বলও খেলতে পারবে না। কেন? ওই স্ক্রিনটা থাকার দরুন ওর হাতটা পরিষ্কার বোঝা যায়। বলে আমাকে তখন সমস্ত এনার্জি দিয়ে ওই বোলারের হাতের দিকে কনসেন্ট্রেট করতে হয়। তখন আমাকে সমস্ত শক্তি দিয়ে ওই বোলারের হাত দেখতে হয়। আমি এখন কিচ্ছু দেখি না। এ ঠিক যেন সেই অর্জুনের ওই দ্রৌপদীকে পাওয়ার জন্য যেন সেই চক্ষু ভেদ মাছের, জলের প্রতিবিম্বতে মাছের চোখ দেখতে পাবে, আবার সেখানে একটা চক্র চলছে, সে চক্রর মধ্যে ছিদ্র দিয়ে ওদিকে গিয়ে সাপটা এই মাছটার চোখে তীর লাগাতে হবে, দেখতে হবে নিচে জলে, আর তীর লাগাতে হবে ওপরে। কত কনসেন্ট্রেশন চাই। এও বলছে যে আমি তখন একদম কিচ্ছু দেখতে পাই না, কিচ্ছু শুনতে পাই না,
আমার সমস্ত কনসেন্ট্রেশন থাকে বোলারের হাতের দিকে। তারপরে বলটা যখন আমি খেলে ফেললাম, তারপরে আর আমার ওই কনসেন্ট্রেশনের দরকার নেই, তখন আমি রান নেব কি কি করব সেটা হয়ে গেল। আবার নেক্সট বলের আগে আবার ওরকম করে কনসেন্ট্রেট করি। তখন আমি বুঝলাম এরকম ফোকাস না থাকলে এরা এরকম সফল হতে পারে না। আরেকটা ঘটনা আমার মনে পড়ে, পিটি উষা তখন একদম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একজন। আপনারা জানেন বোধহয় একটা সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ ও যে থার্ড পজিশন এসেছিল তার পেছনে এসেছিল, এই জন্য ওর ব্রোঞ্জ মেডেল পাওয়া হলো না। 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, মানে 1 পাও মানে না, একদম ওর পেছনই ছিল, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এর পেছনে ও ফোর্থ এসেছিল। ওকেও একটা প্রশ্ন করা হয়েছিল যে তুমি এই এত গ্যালারিতে লোক, এত টিভি ক্যামেরা, এত মানুষ চিৎকার করছে, তার মধ্যে তুমি কনসেন্ট্রেট করো কি করে? ও বলেছিল যে আমি জানি এত লোক দেখছে, কত লোকের আশা যে আমি ভারতের জন্য মেডেল আনবো, সমস্ত পৃথিবী আমার দিকে দেখছে, কারণ বহু চ্যাম্পিয়নশিপ আমি জিতেছি, হ্যাঁ, কিন্তু আমার পুরো কানটা থাকে ওই যে গান চালাবে, পিস্টল চালাবে, সে পিস্টলের দিকে আমার পুরো কানটা থাকে। কেন পুরো কানটা থাকে? বলছে ওটার শব্দের সঙ্গে সঙ্গে তোমাকে বেরোতে হবে। শব্দের থেকে তুমি যদি ফ্র্যাকশন অফ সেকেন্ডও আগে বেরিয়ে যাও, একবার তো মাফ করবে, একবারটা মাফ করে দেবে, কিন্তু পরপর তুমি যদি দুবার বেরিয়ে যাও তুমি ডিসকোয়ালি হয়ে যাবে। দেখুন কত কঠিন এইসব জিনিস। ভাবতে পারেন আমরা তো টিভিতে দেখেই যাচ্ছি, কিন্তু এদের সাধারণটা আপনি দেখুন, যে মানুষ এত কষ্ট করে অলিম্পিকে গেছে, দুবার যদিও গানের আগে বেরিয়ে যায় তাহলেও ডিসকোয়ালি হয়ে যাবে। আর বলছে আপনি যদি ওই গান চালানোর থেকে 1 ফ্র্যাকশন অফ সেকেন্ড লেট হয়ে যান, দেখবেন সব আপনার আগে চলে গেছে, তাহলেও আপনি চলে গেলেন। বলছে একদম মনটাকে, পুরো কানটাকে আমাদেরকে ওই গানের উপরে রাখতে হয়, যাতে এদিকে গানটা বাজবে, খাটাক করে আওয়াজ হবে, আর আমরা তীরের মতন, তখন ওই স্টার্টিং ব্লক বলে, ওই স্টার্টিং ব্লক থেকে আমাদেরকে তখন তীরের মতন বেরিয়ে যেতে হবে। সমস্ত ফোকাস আমার ওই গানের দিকে থাকে। এই হচ্ছে ফোকাসড মাইন্ড। তা আমি পড়ছিলাম আজকে ইন্টারনেটে, দেখতে চাইছিলাম যে এই ফোকাসড মাইন্ডের কি হয়। তো বলছে এই যদি কারুর, বলছে আমরা তো আধ্যাত্মিক জীবন নিয়ে ডিসকাস করছি, এটা শুধু আধ্যাত্মিক জীবন বলে নয়, আপনি যদি আপনার দৈনন্দিন জীবনেও যদি ফোকাসড মাইন্ড না হন, তাহলে একরকম ফল হবে, আর আপনার মাইন্ড যদি ফোকাস থাকে তাহলে আরেক রকম ফল হবে। স্বামীজির একটা লেকচার আছে, তার নাম হচ্ছে পাওয়ার অফ দি মাইন্ড। তাতে উনি বলেছেন যে যার এই একাগ্রতা আছে তার প্রত্যেকটা কাজ সেরকম হবে। সে যদি ঘরও ঝাড় দেয়, বোঝা যাবে যে এর মন কতটা একাগ্র। সে যদি বাসনও মাজে, কি ঘরটাও সাজায়, কি জামা কাপড়ও পরে, প্রত্যেক জিনিসের মধ্যে ওর মাইন্ডের ফোকাস বোঝা যাবে। আর যার মাইন্ড ফোকাস নেই, তার কাজও বোঝা যাবে, তারও কাজ বলে যাবে। এই জন্য বলছে স্বামীজি বলছেন ওই লেকচারটায় যে সমস্ত জীবনের সাকসেস ডিপেন্ড করে এই মনের একাগ্রতার উপরে। আজকে ইন্টারনেটে দেখছিলাম, বলছে যদি ফোকাস মাইন্ড থাকে তবেই সাকসেস আসবে। এটা তো আমরা স্কুল টুলে অনেক দেখি, 50টা বাচ্চা একসাথে পড়ছে, তো একটা বাচ্চা ফার্স্ট হচ্ছে কি করে? আপনি লক্ষ্য করে দেখবেন সে অন্যদের থেকে অনেক ভালোভাবে শুনছে। তারপরে বলছে তার প্রোডাক্টিভিটি বাড়বে, তার
ওভারঅল ওয়েলবিং ভালো হবে, মাইন্ড কনসেন্ট্রেটেড তো। তারপরে বলছে কোন একটা কাজ দিলে সেটা সে খুব ভালোভাবে শেষ করতে পারবে, ফোকাস মাইন্ড হলে দেখছেন বলছে সাকসেস, প্রোডাক্টিভিটি, ওভারঅল ওয়েলবিং, allowing for efficient task completion। ম্যানেজমেন্টে তো আজকাল এইগুলোই পড়াচ্ছে। তোমাকে একটা টাস্ক দেওয়া হলো, এই টাস্কটা তোমাকে এতক্ষণের মধ্যে শেষ করে দিতে হবে। কিভাবে হবে? এই যত আপনি ফোকাস হবেন তবেই হবে। তারপরে বলছে ইমপ্রুভ ডিসিশন মেকিং ক্যাপাসিটি। যার মন যত একাগ্র সে তত তাড়াতাড়ি আর ঠিক ডিসিশন নিতে পারবে। তারপরে বলছে এনহ্যান্স লার্নিং অ্যান্ড মেমোরি। খুব তাড়াতাড়ি মানুষ তখন শেখে যখন মন একাগ্র থাকে, আর সেটা ওর মনের মধ্যেও থাকে। তারপরে বলছে ইনক্রিজ ক্রিয়েটিভিটি। একটা ক্রিয়েটিভিটি আসে যখন মন একাগ্র থাকে, নতুন কিছু একটা সৃষ্টিশীলতা আসবে মনের মধ্যে। সে আপনি একটা কবিতাই লিখুন, কি একটা গল্পই লিখুন, কি কোন একটা নতুন রান্নাই করুন, কত রকমের আইডিয়াস তখন আসবে। বেটার প্রবলেম সলভিং, নিজের এবং অপরেরও যে সব প্রবলেম আসবে সেটা সে ভালোভাবে সলভ করতে পারবে যার মন একাগ্র। তারপরে বলছে এনহ্যান্স রিজনিং। আপনারা যে রিজনিং করেন, করা উচিত কি না করা উচিত, বলছে তার ফোকাসড মাইন্ড সেটা সে ভালোভাবে করতে পারবে। ইমপ্রুভ পারসেপশন, আপনি জিনিসকে আরো পরিষ্কার লাইটে দেখতে পাবেন। দেখুন ফোকাসড মাইন্ডের কত লাভ, দেখুন জীবনের কোয়ালিটি বদলে দেবে। হ্যাঁ, তারপরে বলছে কি বেটার স্টাডি হ্যাবিটস। এই যে বাচ্চারা দেখবেন আজকাল বসে পড়তে চায় না। পড়তে চায় না মানে কি, মন লাগেই না, মন লাগেই না পড়তে। পড়তে চায় না মানে কি, ওদের মনটা বসেই না পড়তে। তার মানে স্বামীজি এক জায়গায় বলছেন না, আমি যদি আবার থেকে পড়াশুনো করার সুযোগ পেতাম তাহলে আমি প্রথম থেকেই আগে মন সংযোগ কি করে করতে হয় সেটা শিখতাম, তাহলে আমি ভালো করে পড়াশোনা করতে পারতাম, যেটা আমার দরকার সেটা আমি শিখে নিতে পারতাম। এখন আবার ওই ইন্টারনেটেই বলছে যে কিভাবে মনকে ফোকাস রাখা যায়। এটা তো প্রশ্ন, এটাতে লাভ অনেক, এবার বুঝে গেলাম। এখন বলছে যে কিভাবে মনকে ফোকাস রাখা যায়। একটা বলছে, প্রথম বলছে এলিমিনেট ডিস্ট্রাকশন। এলিমিনেট ডিস্ট্রাকশন মানে অভ্যাসে না কৌন্তেয় বৈরাগ্যে না চ গৃহ্ণতে, গীতায় আসবে ষষ্ঠ স্কন্ধে 6ষ্ঠ অধ্যায়ে, যে যেখানে যেখানে তোমার মন ডিস্ট্রাক্ট হচ্ছে সেইগুলোকে তুমি কমাও। ওই ডিস্ট্রাক্ট হচ্ছে বলে তোর মনটা লাগছে না। একটা হচ্ছে এলিমিনেট ডিস্ট্রাকশন। তারপরে খুব সুন্দর একটা বলছে টেক ব্রেকস। একরকম ভাবে সকাল থেকে রাত অব্দি দিনের পর দিন এক কাজ করে যাচ্ছেন তো একটা মেকানিক্যাল লাইফ হয়ে যাচ্ছে, একঘেয়েমি এসে যাচ্ছে জীবনের মধ্যে। ওই একঘেয়েমি এলে আর ফোকাস থাকে না। এই জন্য কাজের মধ্যে, নিত্যকার কাজের মধ্যেও মাঝে মাঝে গ্যাপ নিতে হবে, চুপচাপ বসে থাকতে হবে, বা যখন আপনি ছুটি পেয়েছেন তখন একটু কোথাও চলে গেলেন। এটাকে আজকাল নতুন ভাষায় ওরা বলছে পার্সোনাল স্পেস। প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস লাগে। একটু চুপচাপ নিজের সম্বন্ধে ভাবলো, অন্য সম্বন্ধে ভাবলো, তখন কেউ কাছে নেই, আমি আছি আর আমার ভগবান আছেন, বাস। হ্যাঁ, এর জন্য একটা ব্রেক নেওয়ার দরকার মাঝে মাঝে, তাহলে আপনার ফোকাস লাগবে। তারপরে বলছে প্র্যাকটিস মেডিটেশন। মেডিটেশন প্র্যাকটিস করো।
তারপরে বলছে প্রায়োরিটাইজ ইওর টাস্ক। অনেক যেরকম কাজ আপনার হাতে আছে, কোনটা করবেন কোনটা না করবেন সেই প্রায়োরিটি আপনার হাতে। যেরকম যারা টিচাররা ছাত্রদেরকে বোঝায় যখন পরীক্ষা হলে যায়, দেখ আগে থেকেই যে প্রশ্নটা কঠিন সেটাকে অ্যাটেম্প্ট করবি না, যেটা তুই জানিস যেটা তোর উত্তর জানা আছে সেগুলোকে আগে 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 কর, তাহলে তোর কাজটা ইজি হয়ে যাবে। একটা মানুষ যদি কঠিন প্রশ্নটাই আগে নিয়ে নিল, ব্যাস ওতেই সব টাইম চলে গেল। এই টাস্কের মাল্টিটাস্কিং এরকম, আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, কিন্তু আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে কোন কাজটা আমি আগে করব, কোন কাজটা তারপরে করব, কোন কাজটা তারপরে করব, এটা আপনাকে ঠিক করতে হবে। তারপরে বলছে ফোকাস অন ওয়ান থিং এট এ টাইম। যখন যে কাজটা করবে সমস্ত ফোকাস যেন সেই কাজটাতেই থাকে। তারপরে বলছে অ্যালাউ টাইম ফর স্পেসিফিক ওয়ার্ক। যে কাজটা আপনি করছেন সেটা আপনি এটা মনে মনে ঠিক করে নিন যে এতক্ষণের মধ্যে আমাকে এই কাজটা শেষ করতে হবে। এগুলো সব ওরা ছোট ছোট সব দিয়েছে। হ্যাঁ, তারপর বলছে ট্রেন ইওর মাইন্ড। মাইন্ডকে তো ট্রেন করতেই হবে। হ্যাঁ, বহু শাখা ইয়ান্তাশ্চা বুদ্ধায় অব্যবসায়নম, এটা বলছেই তো, যার কাজ করতে গিয়ে মনটা অনেক ছড়িয়ে গেছে সে তো অব্যবসায়ী, তার কোনো কাজটাই ঠিক হবে না। হ্যাঁ, এই যে ব্যবসায়িত্মিকা বুদ্ধি একই হ্যাঁ কুরুনন্দনা। ব্যবসায়িত্মিকা বুদ্ধি হতে হবে তোমার। নিষ্কাম কর্মযোগ করলেও যদিও কর্মফলের আশা করছো না, কিছুই করছো না, কর্মটাকে পুরো কনসেন্ট্রেশন দিয়ে যাতে ঠিক মতন হয় ওরম করতে হবে। অব্যবসায়ীর মধ্যে আরে আমি তো ফল চাই না, যেরকম একটা করলেই তো হলো না, তা চলবে না। একদম ঠিক 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 ভাবে করতে হবে, যেন আমার কাজ পেছনে ভগবান দাঁড়িয়ে দেখছেন, এমন ভাবে করতে হবে। তারপরে বলছেন এটাও বেশ ভালো, ওয়ার্ক ইন এ কোয়াইট প্লেস। পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে কাজ হয় না। আজকাল অনেক বাচ্চা দেখেছি গান শুনতে শুনতে পড়ে, কানের মধ্যে ঠুলি ঢোকানো আছে আর পড়ছে নাকি। এটা কিরকম পড়াশোনা আমি তো বুঝি না। ওর মা বাবাকে যখন বলি এটা কিরকম পড়ছে, না ও এরকম ভাবেই পড়ে। লোক গান শুনবে না পড়বে, দুটো কাজ কি করে একসাথে হবে? এরকম এসব আজকাল আবল তাবল কত রকম হয়ে গেছে। তারপরে লাস্ট ওরা বলছে লিসেন টু সুদিং মিউজিক। মনটাকে শান্ত করার জন্য, একাগ্র করার জন্য ভালো ভালো মিউজিক শোনা দরকার, যাতে মনটা আস্তে 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 একদম শান্ত হয়ে গেল। এরকম অনেক রকম আছে। এই জন্য আমি এই বললাম যে, আগে বললাম যে ইম্পর্টেন্স অফ এ ফোকাসড মাইন্ড। একটা মাইন্ড যদি ফোকাস থাকে তাহলে কি কি জীবনে লাভ হয়, তখন দেখা যাচ্ছে সর্বতই লাভ, লাভই লাভ, ক্ষতি কিছুই নেই। তারপরে কিছু আমি বললাম যে এই রকম ফোকাসড মাইন্ড কি করে হয়, তাও 9টা পয়েন্ট বললাম। হ্যাঁ, এলিমিনেট ডিস্ট্রাকশন, টেক ব্রেকস, প্র্যাকটিস মেডিটেশন, প্রায়োরিটাইজ ইউর ওয়ার্ক, focus on one thing at a time, allow time for specific work, train your mind, work in a quiet place, listen to music। এতগুলো বলা হলো। এখন অর্জুনের প্রশ্ন আসবে যে মন যদি একাগ্র হয় তাহলে এত লাভ তো আপনি বললেন, আমিও বুঝতে পারছি অনেক লাভ একাগ্র মন হলে, তাহলে মানুষের মন একাগ্র হয় না কেন? মানুষ মনকে একাগ্র করার চেষ্টা করে না কেন? যদিও প্রশ্নটা অর্জুনের এখানে নেই, আপনাকে কিন্তু দুটো শ্লোকের মধ্যে সম্বন্ধটা খুঁজতে হবে, যে প্রত্যেকটা শ্লোক যে বলছে তো এই শ্লোকটার পেছনে এই শ্লোকটা কেন এলো, তাহলে নিশ্চয়ই এখানে অর্জুনের মনে কোনো একটা প্রশ্ন এসে থাকবে। যেরকম
বললো নেহা বিক্রমণার সত্যি। তখন বললো যে এটা কেন বললো? বলে ওই যে তুমি নিষ্কাম কর্ম করলে মাঝে যদি ছুটে যায়, এই জন্য তোমাকে আগে ওইটা বলে দিল। তারপরে বললো তোমাকে যদি ভালোভাবে কাজ করতে হয় তাহলে তোমাকে ফোকাস রাখতে হবে, ব্যবসায়িত্মিকা বুদ্ধি রাখতে হবে, সেটা বলে দিল। ব্যবসায়িত্মিকা বুদ্ধিতে কি লাভ আর অব্যবসায়িকা বুদ্ধি হলে কি ক্ষতি হয়ে গেল। এখন অর্জুনের হয়তো মনে প্রশ্ন এসছে, যখন ট্রেন্ড মাইন্ড বা একাগ্র মনের এত লাভ, তাহলে মানুষ তার জন্য চেষ্টা করে না কেন? এবার সেটাই বলবে। খুব সুন্দর এখানে বলছে ত্রৈগুণ্যা, তিনটে শ্লোক একসাথে আছে। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিতঃ वेदवादरता पार्थ नान्यद अस्तीति वादिनः कामात्मना स्वर्ग पर जन्म कर्म फल प्रदाम क्रिया विशेष बहुलाम भोगेश्वर्य गतिम प्रति भोगेश्वर्य प्रसक्तानाम तया प्रहित चेतसाम व्यवसायित्मिका बुद्धि समाधौ न विधीयते। আমি অর্থটাকে পড়ে দিই, তারপর এটাকে আমি মডার্ন কনটেক্সটে বলবো। বলছে হে পার্থ, জ্ঞান শূন্য, বেদোক্ত, স্বর্গাদি ফলাশাবদ্ধ, স্বর্গাদি ভোগ ভিন্ন, ঈশ্বর বা মোক্ষ অবিশ্বাসী, চিত্ত, স্বর্গাদি প্রাপ্তি, চরম শ্রেয় লাভ এই রূপে বিশ্বাসকারী যে সমস্ত ব্যক্তি ভোগ ও ঐশ্বর্য প্রাপ্তির জন্য জন্মরূপ কর্মফল প্রদানকারী এই সমস্ত বেদোক্ত যজ্ঞাদি ক্রিয়া প্রচুর কুসুমিত শ্রুতি বাক্যকে বড়ই মধুর করিয়া কীর্তন করিয়া থাকে, ভোগ ঐশ্বর্য শক্ত ওই সমস্ত কুসুমিত বাক্যে আকৃষ্ট চিত্ত ব্যক্তিদিগের বুদ্ধি সমাধি অনুষ্ঠানে ঈশ্বরাভিমুখী হয় না। এটা কেন বললেন, এটা আজকের কনটেক্সটে বুঝুন। যে দেখুন, আজকে একেবারে হচ্ছে কনজিউমারিজমের যুগ। এই যারা আমরা তো সব কনজিউমার, আর এই যে এত কিছু বাজারে যে পাওয়া যাচ্ছে, আমরা হচ্ছে ক্রেতা, ওরা হচ্ছে বিক্রেতা। তার সেসব প্রডিউস করার জন্য তারা বড় বড় কোম্পানি খুলেছে, তার অ্যাডভার্টাইজমেন্টের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা তারা খরচা করছে। কেন খরচা করছে? বারবার কেন আমাদের দেখাচ্ছে একই অ্যাডভার্টাইজমেন্ট? বারবার কেন দেখাচ্ছে? এই দেখাচ্ছে এইটা আমাদের দরকার। ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনবেন, দেখবেন সব ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন সব পেপারে আসে বা অন্য অন্য জায়গায় আসে, যেন স্বর্গ তার ফ্ল্যাটটা। তার মধ্যে সুইমিং পুল আছে, তার মধ্যে জিম আছে, তার মধ্যে এইটা আছে, তার মধ্যে ওইটা আছে, তার আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে। এমন লাগবে যে আপনাকে এই বাড়িটাই আমার চাই। এইরকম বাড়ি তো আমি স্বপ্নে দেখেছিলাম। সে এক বাড়িতে আমি গেছি, এখানে না, পুনাতে, বাঙালি বাড়ি। সে বাচ্চাটা ক্লাস 3-তে পড়ে। সে দেখেছে যে ল্যাম্বরগিনি বলে একটা গাড়ি আছে, সেটা নাকি খুব ভালো। কেন ভালো? রোনাল্ডো নাকি ল্যাম্বরগিনি চালায়। তো তাকে তার মা বাবা মাথার মধ্যে ঢোকাচ্ছে, তোকে বড় হয়ে ল্যাম্বরগিনি কিনতে হবে। আমি তো কিছু ওখানে বললাম না। ঘরে এসে আমি ইন্টারনেট খুঁজে দেখছি যে একটা ল্যাম্বরগিনি গাড়ির দাম 28 থেকে 30 কোটি টাকা। এই যে বাচ্চাটার মাথায় এই অল্প বয়সে একটা ল্যাম্বরগিনি গাড়ির যে একটা বীজ ঢুকিয়ে দিল, ও কোনোদিন দেখে ভাবতে পারবে? এই টাকা কোথা থেকেও পাবে? কিন্তু মাথার মধ্যে তার বীজটা তো ঢুকিয়ে দিল তার মা বাবা। হ্যাঁ, তোকে একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনতে হবে। এই দেখ, রোনাল্ডো কিনেছে ল্যাম্বরগিনি গাড়ি। এই যে আমাদের বিজ্ঞাপনের যে জগৎ, এর থেকে বাঁচা মুশকিল। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই বিজ্ঞাপন। ফোন খুলবেন বিজ্ঞাপন, পেপার খুলবেন বিজ্ঞাপন,
টিভি খুলবেন, বিজ্ঞাপন, যেখানে চোখ যাবে এখানে বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন। আর বিজ্ঞাপনে ওরা এমন দেখাবে যে ওরা ক্ষতি করে আপনাকে দিচ্ছে, আর আপনার এইটাতে কিনলে লাভই লাভ। ইএমআই বলে দেবে, এই তো মাত্র এই টাকা আপনি দেবেন, আপনার জিনিসটা এতদিন পরে হয়ে যাবে। সামান্য সামান্য ছোট ছোট জিনিসও এখন ইএমআই এ পাওয়া যায়। লোকে দুমাদুম দুমাদুম জিনিস কিনছে। এই যে এরকমই বেদেও, তখনকার দিনে বেদের লোক তো সব বেদের উপরে জীবন চালাতো। তো বেদের একটা হচ্ছে পূর্ব ভাগ, একটা হচ্ছে উত্তর ভাগ। পূর্ব ভাগে হচ্ছে সব কর্মকাণ্ড, নানান রকম ইচ্ছা থাকবে মানুষের, তার জন্য নানান রকমের ক্রিয়া থাকবে। তো মানুষরা তখন নানান রকমের ওইসব যজ্ঞ করে ওইসব ফল লাভ করার চেষ্টা করত। তখন ল্যাম্বরগিনি গাড়ি ছিল না, কিন্তু স্বর্গ ছিল, আরো উঁচু উঁচু স্বর্গ ছিল। তো সেইখানে যাওয়ার জন্য বিভিন্ন রকম করত। তাই জন্য বলছে যে এরা খুব যেন একদম ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তে অবিপশ্চিতা। অবিপশ্চিতা মানে এরা আপনার শ্রেয় চায় না, আপনার মঙ্গল হয় তা চায় না। এরা চায় যে আপনি এদের এই জালে আরো বেশি করে জড়ান, আরো বেশি করে এদের সব যা সব প্রোডাক্ট এরা তৈরি করছে, কত রকম বড় বড় কথা বলবে। এই ইন্স্যুরেন্সটা নিয়ে নিন, আপনার হাসপাতালে এক পয়সাও লাগবে না, ফটাফট আমরা ইন্স্যুরেন্স কিনে নিচ্ছি, ফটাফট কিনে নিচ্ছি, ব্যাস। হ্যাঁ, কিন্তু একটু যে সকালে মর্নিং ওয়াক করলে কি একটু এক্সারসাইজ করলে যে অসুখই হবে না, সেটা আমরা একবারও ভাবি না। একটা ব্যালেন্স ডায়েট যদি করি আমার যে কোনো অসুখই হবে না, সেটা আমরা ভাবি না। ইন্স্যুরেন্স চাই, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে গেলে এই সুবিধা চাই, এটা এই ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে। নাইদার হেলদি লাইফ নর হেলদি লিভিং। এই জন্য বলছেন বেদবাদ রথা পার্থা নান্যদ অস্থিতি বাদিনা। এরা সব সময় তোমাকে ওই স্বর্গ টর্গর কথা বলবে। এখনো তো আপনারা অনেকেই হয়তো আমেরিকা যাননি, তবে আমেরিকার গল্প শোনেন। হ্যাঁ, ওখানে কখনো লাইট যায় না, ওখানে কখনো এই হয় না, ওইখানে কখনো ওই হয় না, রাস্তাঘাটটা ঝাঁ চকচকে পরিষ্কার, পিকচার পোস্টকার্ডের মতন। এখান থেকে এইসব শোনেন। এই জন্য প্রত্যেকটা যুবক চায় কি আমেরিকায় যাওয়ার জন্যে। আমেরিকায় গিয়ে কি করে সেটা ওরাই জানে। এইটা হচ্ছে আমাদের কাছে স্বর্গ এখন। হ্যাঁ, এই সব একটা বলে কিছুটা আমরা দেখে শিখি, দেখে আমাদের কামনা জাগে, অনেকটা আমরা শুনে জানি। এই যেরকম মুসলমানরা বলছে যে আরে তুমি যদি জেহাদ করো মরেও যাও, ওখানে তোমার জন্য 72টা হুর তোমার জন্য অপেক্ষা করছে, একদম জোয়ান জোয়ান মেয়ে তোমার জন্য, সুন্দরী সুন্দরী মেয়ে। এই বোকাগুলো সব বোঝে সেইটাই। কে ফিরে এসে বলেছে ওখানে 72 জন আছে? ওই ওই বুঝেই বসে আছে তারা। তার জন্য নিজের জান টান সব দিয়ে দিচ্ছে, যা 72টা হুরের কাছে চলে যাও। এই তো অবিপশ্চিতা। হ্যাঁ, এরম করে এরা নানান রকম ভাবে এরা আপনাকে পথ থেকে সরাবার চেষ্টা করবে। তাই জন্য বলছে কামাত্মনা স্বর্গপরা, যাদের খুব কাম তারা কি স্বর্গে যাব। এখানে তো ভালো করে ভোগ করতে পারলাম না, স্বর্গে তো খুব সব আনন্দ। স্বর্গের এরকম আমি শুনেছি, স্বর্গের বর্ণনায় এখানে তো আমাকে কিছু পেতে হলে আমাকে কর্ম করতে হবে। স্বর্গে যদি আপনি যান ইচ্ছা মাত্রে জিনিসটা আপনার সামনে এসে যাবে। যেই জল চাইলেন মুখের কাছে জল এসে গেল, যে জিনিসটা চাইবেন মুখের কাছে এসে যাবে। স্বর্গ নাকি এইরকম, যে কামনাটা আমি করবেন সেই কামনাটাই আপনার পুরো হয়ে যাবে। তো স্বর্গের সবচেয়ে বড় প্রবলেমটা কি, আপনার যেই কর্মফল শেষ হয়ে যাবে, ভালো কর্মের ফল শেষ হয়ে যাবে, আপনাকে সেই স্বর্গ থেকে ফেলে দেবে, আবার এই মর্তে আসতে হবে। তুমি অনেক ভালো কাজ করেছিলে, এই জন্য কিছুদিন তুমি স্বর্গ লাভ করলে, আর তোমার যদি খারাপ কাজও থাকে যাও তার জন্য একটা নরক ভোগও করো, নরক ভোগও করলে
তারপরে আবার যাও, মানুষ হিসেবে জন্মগ্রহণ করো। এইভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। এই জন্য বলছেন এই ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া প্রহিত চেতসাম, বলছে যাদের মনের মধ্যে ভোগ আর ঐশ্বর্য, হ্যাঁ, এটা গীতা ওই কঠোপনিষদে খুব ভালো আছে। ওখানে বলবে শ্রেয় আর প্রেয়, ওখানে এইটাকেই বলবে শ্রেয় আর প্রেয়। শ্রেয় হচ্ছে যেটা আমার পক্ষে উচিত, গুড, সেটাকে বলা হচ্ছে শ্রেয়। আর যেটা আমার করতে ভালো লাগে, প্লেজেন্ট, সেটাকে বলা হচ্ছে প্রেয়। একটা বাচ্চার উচিত কি পড়াশুনো করা, তার ভালো লাগে কি খেলা। আমার উচিত শ্রেয়, আমার উচিত চুপচাপ ভগবানের ধ্যান করা। আমি করি কি টিভি দেখি, ফোন দেখি। এই হচ্ছে শ্রেয় আর প্রেয়। যাদেরই মন সংসারে আছে তারা সংসারের ভোগ, সংসারের ঐশ্বর্য, এই সংসারের চমক দমক, এদিকেই তারা বেশি তাদের মন থাকবে। আর যাদের এর থেকে মন সরে গেছে, যাদের মনে বৈরাগ্য এসছে, কি যারা উচ্চ জীবন চায়, তারা এদিক থেকে মনকে সরিয়ে তার উচ্চতর আদর্শে নিজের মনকে লাগাবে। তো এইখানে ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তে অবিপশ্চিতঃ वेदवादरता पार्थ नान्यद अस्तीतिवादिनः कामात्मानः स्वर्गपरा जन्म कर्म फल प्रदाम क्रिया विशेष बहुलाम भोगेश्वर्य गतिम प्रति भोगेश्वर्य प्रसक्ता नाम तया प्रहित चेतसाम। অপহৃত করে নেয় বুদ্ধিকে, বুদ্ধিকে একদম শ্রেয় থেকে বিমুখ করে প্রেয়তে নিয়ে চলে যাবে। ব্যবসায়িত্বিকা বুদ্ধি সমাধৌ ন বিতীয়তে, সেই ওদের কখনোই এইসব উচ্চ দিকে মন যাবেই না। গীতা আমাদের মনটাকে দেখুন কিভাবে আস্তে 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 ওই প্রেয় ছেড়ে দিয়ে শ্রেয়র দিকে আনার চেষ্টা করছে। আজকে এই অবধি হয়ে গেল। আমরা এর পরের সোমবারে 45 নম্বর শ্লোক, 45 নম্বর শ্লোকে বলবে তাহলে এই যে ত্রৈগুণ্য বিষয়া বেদা, এই যে বললো না, এই যে সবই তো, এই যা কিছু আছে এগুলো তো তোমার সব সংসার, এটাও সংসার, স্বর্গ একটা সংসার, এ সবই তো ত্রৈগুণ্য বিষয়া বেদা, এগুলো তো সবই কি বলে এই সংসার সম্বন্ধেই বলছে। এই সংসার থেকে বেরোবো কি করে, সেইটা বলবে 45 নম্বর শ্লোকে। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। এটাকে আমরা সামনের সোমবার দেখব। এই 45 নম্বর শ্লোককে আমরা সামনের সোমবার দেখব। একটা কথা বলি, আপনাদের কিন্তু এই শ্লোক মুখস্থ করতে হবে। শুধু শুনে রেখে দিলেন ও সব মন থেকে বেরিয়ে যাবে। আর লোককে বলে বেড়াবেন আমি তো গীতা পড়েছি শুনেছি, কিচ্ছু লাভ হবে না। এই গীতার শ্লোক আপনাকে রোজ এই অন্তত দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে এখন 44 অব্দি এসছি তো, এতটা আপনি রোজ পড়ুন। আর রোজ পড়তে দেখবেন আপনার একদিন মুখস্থই হয়ে গেছে। 2-3 জনকে আমি জানি এই যে গীতা পাঠকদের মধ্যেই যাদের গীতা মুখস্থ হয়ে গেছে এইগুলো, কারণ সে রোজ শুধু একবার করে পড়ে, তাতেই তার প্রনাউন্সিয়েশনও ভালো হয়ে গেছে। একদম গীতা একদম, গীতা না মুখস্থ করতে পারলে আপনি এর মানে এই ঢুকলো এই অন্য কান দিয়ে বেরিয়ে যাবে, গীতা পড়ার কোনো লাভই আপনি পাবেন না। এই জন্য আমি আবার রিকোয়েস্ট করছি, আপনারা যারা সত্যি গীতার থেকে কিছু লাভ নিতে চান, আপনারা ডেইলি শ্লোকগুলো পড়ুন, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো রোজ রোজ পড়ুন, এই 5-7 দিন পড়ুন, তারপরে আবার নতুন শ্লোক আসবে আবার সেটাকে অ্যাড করে নিন, এই করে করে পড়ুন, তখন দেখবেন এগুলো আপনার মুখস্থ হয়ে গেছে। আর মুখস্থ হলে অর্থবোধও হবে। আজকে এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম। মহারাজ।